উম, দুঃখিত। মূলত একটা বাহিনীটা হলো আমি কথাটা কেমন শুনে জানি না, কিন্তু কথাটা দিতে হলো সত্য। জেনান বাহিনী। জেনান বাহিনীতে মূলত জেনান স্যার, ইয়াসির, ইয়াসির স্যার, জয়নাল স্যার, আশরাফুল, তারপরে মোস্তফা, মোস্তফা স্যার, তারপরে কাউসার ভাই, চিটাগাং আছে, তারপরে রফিকুল ইসলাম, রফিকুল স্যার, এরকমের। তাদের ভিতরে ভয়ঙ্কর যারা, যারা আমার এই ঘটনার সাথে জড়িত, যাদের মূলত ডাকাত, সন্ত্রাসী বললেও, চোর বললেও ছো- তাদের চোরদের, সন্ত্রাসীদের ছোট করা হবে, এই কোয়ালিটির। মূলত গাজীপুরের প্রজেক্টটা নিয়েই আশরাফুল ভাইয়ের সাথে তো আগে থেকেই আমার একটা ছিল। তার সে সে যে পটুয়াখালী যে রেল চুরি করে বিক্রি করছে বা এইসব বিষয়ে আমি জানি, বা পটুয়াখালীর বিভিন্ন বিষয় নিয়ে সে পটুয়াখালীর বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেক কিছু জানতাম, যার কারণে তার সাথে যে শুধু আমারই ঝামেলা এটা না, সে তার চরিত্রটাই এমন। মিলন ভাইয়ের সাথেও অনেক ঝামেলা হয়েছে। আমি যদি মিথ্যে বলি, যারা কাজ করছে ওখানে, সামিউল, হৃদয়, শাহ আলম, তাদেরকেও জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে আসলে কার সমস্যা, কে ভালো কে খারাপ, এটা তাদের বললেই জানতে পারবেন। তো পটুয়াখালী থেকে আসার পর গাজীপুরে যখন আমি কাজ করি, তখন যে মুসলিম মিয়া প্রজেক্টটা আমার ভিজিট করতে পাঠানো হয়, তখন ওই প্রজেক্টটা ভিজিট করতে যাই আমি ডিসেম্বর মাসের 1 তারিখ 2022 সালের। তো আমি একজন কোম্পানির স্টাফ, ওয়ালটনের। তো কোম্পানির জন্য যেটা ভালো সেটা আমি করব না? তো ওই সময় যে কথাটা প্রচলিত ছিল যে কোম্পানির লোকের দ্বারা লস হয় আর থার্ড পার্টিদের লাভ হয়, প্রচুর লাভ। তো আমি প্রজেক্টে যাই, যাওয়ার পরে প্রজেক্টের যে কাজের কোয়ালিটি, কেউ যদি লিফটে নতুনও হয়, নতুন যে কাজ কোনোদিন করে না, জাস্ট কোয়ালিটি সম্পূর্ণ কাজ দেখছে, সে কখনো এই কাজ মাইনে নেবে না। আর যেহেতু আমার এর আগে আমি একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করছি, মিৎসুবিশিতে। মূলত আমাদের ওয়ালটনে সেই মিৎসুবিশি স্ট্যান্ডার্ড ফলো করা হয়। এখানে পুরনো যত টেকনিশিয়ান আছে ম্যাক্সিমাম মিৎসুবিশির। তো ওই স্ট্যান্ডার্ডে কাজ করা হয়। তো আমি ওখানে ভিজিট করতে যাই, দেখি যে মোটর, দরজা, কেবিন, তারপরে রোপিং, ওয়েল্ডিং, গভর্নর, কন্ট্রোলার বক্স ফিক্সিং, পুরাই, তারপরে ট্র্যাঙ্কিং ফিক্সিং, কোনোটাই কোয়ালিটি না। প্রথমেই বললাম যে যে যদি কেউ কাজ নাও বোঝে, কেউ কোয়ালিটি সম্পন্ন কাজ দেখে, সাপোজ একটা ভালো কোয়ালিটি সম্পন্ন লিফট আর ওই লিফটটা যদি পাশাপাশি কাউরে দেখায় যে কোনোদিন লিফট দেখেও নাই, ফার্স্ট যাই দেখায়, সেও তখন আসলে বুঝতে পারবে যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। তো এমন ভাবে কাজ করছে, সেটাই আমি একটা ভিডিও করি, কিছু ফটো নেই। তো সেটা আমি, আমাদের একটা গ্রুপ ছিল পার্সোনাল, যারা আমরা টেকনিশিয়ান ছিলাম, পার্সোনাল না এটা, পার্সোনাল স্যাররা ছিল না, কিন্তু আমরা যারা টেকনিশিয়ান, 80-90 জন টেকনিশিয়ান যারা ছিলাম, সবাই ওইখানে ছিল, সুপারভাইজাররাও ছিল। তো এটা তো আর পার্সোনাল হইতে পারে না। স্যাররা না থাকলে তো আর সেটা যে পার্সোনাল, আর স্যাররা থাকলে পার্সোনাল না, এরকমের তো না। আমরা সবাই ছিলাম। তো ওখানে ভালো মন্দ সবাই আমরা সবকিছু শেয়ার করতাম। তো ওখানে ওইটা শেয়ার করার পর ভিডিওটা আমার কাছে এখনো আছে, ছবিগুলোও আছে। স্যাররা যদি চায় আমি সেটা এখনো দিতে পারবো। আমার কাছে সবকিছু আছে এখনো। তো যখন আমি এটা শেয়ার করলাম, তখন আসলে ওই গ্রুপে যে আশরাফ ভাই ছিল সেটা আমি জানতাম না। আমি মনে করছি যে কেউ হয়তো তাকে বলছে। তখন আশরাফ ভাই আমাকে ফোন দেয়, ভিডিও ছাড়ার
2 মিনিট পরেই ফোন দেয় এবং ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে যে আপনাকে মজা করতে পাঠাইছি, ফাজলিমি করেন, এইসব বিষয়ে কথা বলছে। তো আমি বললাম আমি তো এখানে কোনো দোষের কিছু করিনি, যে আমি আমার থার্ড পার্টির একটা কাজ, যে কাজটা একদমই কোয়ালিটি সম্পূর্ণ না, সেটা আমি আমার গ্রুপে আমার টেকনিশিয়ান ভাইদের মাঝে শেয়ার করছি, যেহেতু আমাদের নামে একটা বদনাম দেওয়া হয় যে থার্ড পার্টিতে লাভ হয় আর কোম্পানির লোকের কাজ করলে লস হয়। তো আমরা এটা শেয়ার করব না যে থার্ড পার্টির কি পরিমাণ লাভ হয় আর কি কাজ, কোয়ালিটি কাজ করে আর আমরা কি কাজ করি। এই কারণে মূলত আমি শেয়ার করেছি, কিন্তু সে আমাকে এমন ভাবে ব্যবহার করেছে, সে আসলে থার্ড পার্টির পক্ষের এরকমের। তো ওই দিন এরকমের যাওয়ার পরে আমি, এটা ছিল 1 তারিখ, বৃহস্পতিবার। ওই দিন গেল, বাসায় আসলাম। বাসায় না, ওইখান থেকে আরেকটা প্রজেক্ট গেলাম, সামনে আরেকটা প্রজেক্ট ছিল, ওখানে সামিউল ভাইরা কাজ করতেছিল, ওখানে গেছি। যাওয়ার পরে সময় ছিল, তখন ডিউটি টাইম শেষ হয় না, তো যার কারণে বলল যে ওইখানে যান। পরে গেলাম। যাওয়ার পরে ওই দিন বৃহস্পতিবার গেলে, শুক্রবার তো অফ ডে। শনিবার শনিবার আমাকে সকালবেলা ফোন দেয়। সকালবেলা ফোন দেওয়া হয়, ফোন দিয়ে বলে যে আপনাকে ময়মনসিং একটা প্রজেক্ট আছে, ওইখানে যাইতে হবে। তো মাসের শেষ, মানে স্যালারি তো পাইনি, পকেট পুরো ফাঁকা। আমি বললাম ভাই আমি এখন যাইতে পারবো না। আর ও, ওখানে পারভেজ শনিবার ডিউটিতে জয়েন করে। পারভেজ, আমি যে বৃহস্পতিবার সামিউলের যে প্রজেক্টটায় গেছিলাম কাজ করতে, ওইটাই আসলে পারভেজরে পাঠানো হয় আর আমাকে বলা হয় যে ময়মনসিং যাই। মূলত আমাদের একটা নিয়ম হলো যে, যে আগের দিন যে প্রজেক্টে কাজ করবে বা করছে, পরের দিন সে ওইটাই যায়, এরকমের। আর আমি যেহেতু ওই প্রজেক্টটা চিনি, পারভেজ ওটায় যায় নাই, চেনে নাই, আবার নতুন একটা প্রজেক্ট ময়মনসিং, ওটাও আমি চিনি না। যেহেতু পারভেজ রে পাঠাইলি হয়ে যায়। কিন্তু সে আমাকে বললো যে না, আপনারই যাইতে হবে। আমি বললাম ভাই আমার কাছে টাকা নেই, যদি এরকম হয় তাহলে আজকে আমার ছুটি দিয়ে দেন, আমি যাইতে পারবো না। পরে ইয়াসির স্যারে কনফারেন্সে ফোন দেয়, ওয়েট করেন। পরে কিছুক্ষণ পরে দেখি ইয়াসির স্যার ফোন দিয়েছে, আশরাফুল ভাই ফোন দিয়েছে। পরে বললো যে ইয়াসির স্যার, ইয়াসির ভাই আপনার সাথে কথা বল। ওকে, ভালো, সালাম দিলাম, কথা বললাম। তার কথা বলার পরে সে বিভিন্ন ধরনের ধরনের হুমকি আর বাজে ব্যবহার। ইয়াসির স্যারের যে ব্যবহার, সেটা আসলে কি বলবো, টোকাই পোলাপানের ব্যবহারও এত খারাপ না, তার যা ব্যবহার। সে তখন আমাকে বিভিন্নভাবে বাজে ব্যবহার করলো এবং বলল যে টাকা নাই, এই রকমের কথা যদি শুনি মুখ সেলাই করে দেব, এই রকমের কথা বলে একজন। সেও কোম্পানিতে চাকরি করে, আমিও চাকরি করি, আমার সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে, তারও সুযোগ সুবিধা থাকতে পারে। তার জন্য সে আহ, এই রকমের ব্যবহার তো করতে পারে না। তখন আমি চাইছিলাম যে ফোনটা রেকর্ড করব, যেহেতু তার ব্যবহার খারাপ, আমি ফোনটা রেকর্ড করি, কিন্তু আমার ফোনে তখন রেকর্ডিং চালু করলে একটা ভয়েস যায় যে আপনার ফোনটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে, সেটা যে যার সে শুনতে পাইতো, এই জন্য আমি আসলে করতে পারিনি। তো ওই দিনের মতো এরকমের গেল। পরে 1,000 টাকাও দিছিল যাওয়ার জন্য। পরে আবার ফোন দিয়ে বলেছে যাওয়া লাগবে না, ওই প্রজেক্টে রেল শর্ট ছিল, ওই রেল মালামাল যাইবে, আপনি প্রজেক্টে থাকেন। তখন আমি ওই প্রজেক্টেই থাইকে যাই। তখন মালামাল আসে, মালামাল রিসিভ করি। তারপরে 3 তারিখে 3 তারিখে এই ঘটনা যাওয়ার পরে 4 তারিখে আমি কাজ করতেছিলাম। 4 তারিখে প্রজেক্টে কাজ করতেছিলাম, এন্ট্রেন্সের কাজ করি, ওই যে প্রজেক্টটা গাজীপুরের।
আমি পারভেজ। তো কাজ করার পরে 12টার দিকে, আনুমানিক 12টার দিকে আমি ভিতরে কাজ করতেছিলাম, পারভেজ বাহিরে ছিল, আমার ফোনে ভিতর নেট পাইতেছিল না। পারভেজরে ফোন দিয়া জয়নাল স্যার ফোন দিছে। ফোন দিয়ে বলল যে বাবুল ভাই রে কথা বলতে বলেন। আমি কথা বললাম। বলল যে আপনার যাইতে হবে কি কর্পোরেট অফিসে যাইতে হবে, জেনান স্যার ডাকছে। প্রত্যেকবার যখনই আমাকে ডাকা হয়, আমাকে 3-4 বার ডাকা হয়েছে এরকমের বিভিন্ন সময়। তো প্রত্যেকবারই বলে যে জেনান স্যার ডাকছে। ওকে, জেনান স্যার ভালো ডাকছে, যাইতে হবে, স্যার ডাকছে। গেলাম। তখন থেকে আমি একটা জিনিস প্রতিজ্ঞা করি যে বৃহস্পতিবারের যে আমার শনিবারের যে আমার অভিজ্ঞতা, সেটা আমার মাথায় আছে যে ওখানে অবশ্যই জয়নাল স্যার থাকবে বা ইয়েসির স্যারও থাকবে। আমি কি হয়, কারণ আমি বৃহস্পতিবার যে আমার সাথে যা যা ঘটছে, শনিবারে যা যা ঘটছে, সেটা তো আমার মাথায় আছে কি পরিমাণ তারা ব্যবহার করতে পারে। সেই পূর্ব সতর্কতা মূলক আমি একটা কাজ করি যে আজকে যাব, কর্পোরেট অফিসে যখন এন্ট্রি করব তখনই ফোন রেকর্ড চালু করে ঢুকবো। তো আমি যাইতে যাইতে প্রায় 3টা 3:30 এরকমের বাজে রেডি হয়ে যাইতে। যাওয়ার পরে রেকর্ডিং চালু করে আমি যাই এসকেলেটরে রিসিপশন থেকেই, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, তাদের কোনো মিটিং শুরু হয় না। পরে আমি ওই রেকর্ড বন্ধ করে দিয়ে যখন ভাবলাম যে যখন স্যারের রুমে যাইতে বলবে তখন রেকর্ডিং চালু করি। তখন মাগরিবের নামাজের পর জয়নাল স্যার মাগরিবের নামাজও পড়ছে। সে নামাজের পর ইয়াসির স্যার, জয়নাল স্যার, আশরাফুল ভাই আর আমাকে ডাকা হলো। তখন আমি রেকর্ডিং চালু করে প্রায় 10 মিনিটের মতন, 10-11 মিনিটের মতন রেকর্ডিং ছিল চালু। প্রথমে গেলাম জেনান স্যারের রুমে। জেনান স্যার নাই, অথচ আমাকে বলা হলো যে জিনান স্যার ডাকছে। গেলাম জেনান স্যারের রুমে, ইয়াসির স্যার নিল, জয়নাল স্যার ছিল, আশরাফুল ভাই, আমি। এই পাশে একটা সোফা আছে, ওটার উপরে বসা। তো আমাকে বলা হলো কেমন আছেন, কি, একটা রাফ পেজ নিল। আমাকে বলল যে বিভিন্ন ধরনের প্রশ্ন, বাড়ি কই, কোথায় কি চাকরি করছেন, এইসব বিষয়ে। তারপরে রেফারেন্স কে, আপনার যদি ফ্যামিলিতে কে কে আছে, কয়জন, বাবা মা সন্তান স্ত্রী, এইসব বিষয়ে অনেক প্রশ্ন। তারপরে বললাম। আর আমাকে বলল যে যদি আপনার চাকরিটা না থাকে আপনার কি কোনো অসুবিধা হবে? আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই, হঠাৎ করে একটা চাকরি যদি না থাকে তো অসুবিধা তো হবেই, এরকমের। মানে তাদের সব পরিকল্পনা করা যে আমাকে চাকরিতে রাখবে না, তাদের তাদের সমস্যা হইতেছে আমার দ্বারা। সমস্যাটা মূলত কিছুক্ষণ পরে সবাই বুঝতে পারবেন। তো এরকমের প্রশ্ন করার পর যে বলল যে আপনার ফোনটা একটু দেখি। 10 10 মিনিট এরকম যাওয়ার পর যখন বলল যে আপনি ফোনটা একটু দেখে, তখন আমি ভাবলাম যে রেকর্ডিংটা চালু, এটা দেখতে পারলে তো হয়তো ডিলিট করে ফেলবে, বা এটা আমি যেটা নিজের ভিতরে রাখতে চাইছিলাম সেটা জানিয়ে যাবে, যার কারণে রেকর্ডিংটা বন্ধ করে স্টপ করে তারপরে দিতে চাইছিলাম, কিন্তু সেটা আর পারি নাই, তার আগেই ফোনটা সে নিয়ে এনেছে। তো তারপরে ফাইভের যে গ্রুপ যেটা আমরা জয়েন ছিলাম সেটার ভিতরে যায় বিভিন্ন ধরনের কথা, এইটা কি এইটা কি, তার মূলত উদ্দেশ্য যে ওই মেসেজটা যে আশরাফুল ভাইরে আমি যে মেসেজটা দিছিলাম, গ্রুপে যে মেসেজটা দিছিলাম কাজের কোয়ালিটি নিয়ে, সেটা সে দেখবে। আর আশরাফুল ভাইরে বলছিলাম তার কোন বাপে যেন তারে জানাইছে, এই বাপে কথাটা সে আর কি দেখবে ওই মেসেজটা। তো সে ওই পর্যন্ত যাইয়া দেখলো। দেখার পরে বলল যে কি, নেতা হয়ে গেছো, এটা কোন ধরনের কথা? মূলত অফিসে যাওয়ার পর সে অফিসিয়ালি কথা বলে, তার বিষয়ে, তার তো এইসব বিষয়ে তো কিছু বলার দরকার নাই, কিন্তু সে বা তার যে বাহিনী, যেটা পূর্বে বললাম জেনান বাহিনী, তাদের সম্পূর্ণভাবে ওই কথাটা বা ওই রিপোর্টে তাদের থার্ড পার্টি কাজের যে কোয়ালিটির জন্য যে অসুবিধা তাদের হচ্ছে,
সেটার মূলত তাদের সমস্যা হয়েছে যে থার্ড পার্টির নামে যদি এরকমের হয় তাহলে থার্ড পার্টির কাজ তো বন্ধ হয়ে গেলে তাদের যে চুরিও বন্ধ হয়ে যাবে এরকমের। তো এরকমের তো পরবর্তীতে যখন আমার এরকমের মেসেজটা দেখলো আমারে বলল যে নেতা হয়ে গেছো একদম সাইজ করে ফেলাও। আহ, তারপরে আমি তো অবাক হয়ে গেলাম এটা কোন ধরনের ব্যাপার। আর জয়নাল স্যার বসা, ও যাওয়ার সময় আমি জয়নাল স্যারের ফোন দিছিলাম যে স্যার আসলে কি বিষয়ে আমারে নেওয়া হইতেছে অফিসে। কয় আপনি তো চাকরি করেন, কোনো সময় দেখা হয় না আপনার সাথে, জাস্ট পরিচয় হওয়ার জন্য আর কি, পরিচিত হওয়ার জন্য আসেন আমরা পরিচয় হই, এই টাইপের কথা। অথচ তাদের প্ল্যান ছিল অন্য। তো গেলাম, যাওয়ার পর তো এই কাহিনী। পরে আমারে বললো যে মাইরে ফেলবো, পিস পিস করে ফেলাও, নেতা হয়ে গেছো। তুই কি নেতা, তোর চেয়ে বড় হইলে আমি একদম পিস পিস করে ফেলবো। আমার বাসায় যাইস, বাসায় কি আছে, এই সেই হুমকি। আমি তো আসলে কোনো খারাপ ব্যবহার বা কোনো উচ্চ স্বরে কোনো কথা বলি, জাস্ট শুনছি। তারপরে এক পর্যায়ে আশরাফুল ভাই চুপ হয়ে আছে, জয়নাল স্যার। ও তারপরে এক পর্যায়ে আমার ফোন নিয়ে যে বাইরে চলে গেল, ফোন নিয়ে অফিসের বাইরে চলে গেল। চলে যাইয়া ফোন বিভিন্ন ধরনের ঘাটাঘাটি, কার সাথে আমার সম্পর্ক, কার সাথে কি শেয়ার করি, কে চালায়, এটা নিয়ে তারা আর কি একটা ই করছে। পরবর্তীতে বাইরে যখন যাওয়ার পর দেখতে পারে যে আমার রেকর্ডিংটা চালু। আসলে তো তখন স্টপ করা ছিল, কিন্তু একটা নোটিফিকেশন ছিল কর্নারে মোবাইলের, যার কারণে সে বুঝতে পারছে। পরে 8-10 মিনিট পরে আবার আসার পরে কয়, ওরে আপনি চিনেন, ও কত বড় শেয়ানা, ও কত বড় বুদ্ধি, ওর যা বুদ্ধি আছে ওর আরো সমান বুদ্ধি আপনার নাই। জয়নাল স্যারে বলতেছে আমরা এতক্ষণ যা বলছি ই করছি সব ও রেকর্ডিং করছে, এরকমের বলছে। পরে পরে তো জয়নাল স্যার কিছুটা ঘাবড়াই গেছে, কি বলেন আপনি এরকমের। পরে সে দেখি যে ফোন যখন আমাকে লাস্ট পর্যায়ে, তখন আর কি যখন এই বিষয়টা জানছে তখন তাদের কথাবার্তা একটু নরম হয়েছে। তারপরে আর ইয়াসির স্যার তো পুরো আগে থেকেই যা ছিল ফায়ার, তার চেয়ে আরো বেশি, ডাবল ফায়ার। সাথে সাথে জাহিদ স্যারে ফোন দিল যে এই রকমের ছেলেকে আমরা আমাদের কোম্পানিকে রাখবো। জাহিদ স্যার তখন তখন বাজে প্রায় রাত্র 8টা, সাড়ে 7টা 8টা এরকম আনুমানিক। তখন সে জাহিদ স্যারকে ফোন দেয়, আমরা এরকমের এই ছেলেকে রাখবো না, আমার আইডিয়া নাম্বার কয়। তারপর জাহিদ স্যার জিজ্ঞেস করলো যে আসলে এ কি পার্মানেন্ট না কি ডিএডি। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম পার্মানেন্ট। পার্মানেন্ট হইলে তো এরকমের চাকরি থেকে বাদ দেওয়া যায় না, কিছু রুলস আছে কোম্পানির। এই পরে জাহিদ স্যার এই কথা বলার পরে পরবর্তীতে আমি হয়তো অনেক এক পর্যায়ে আমাকে অনেকভাবেই প্রেশার দেওয়া হয়েছে, মানসিক প্রেশার, চাকরিতে থাকবে না এই সেই। পরবর্তীতে ভাবলাম যে এখন যেহেতু বলছে হয়তো চাকরি থাকবেই না। চাকরি আমি আসলে ওরকম সমস্যা না, যেহেতু কাজ জানি, অভিজ্ঞতা আছে, সেহেতু একটা না একটা, যেখানে রিজিক আছে সেখানে আমার সেখানে আমি কাজ করব, এবং আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। তো আমি অফিস থেকে বের হইলাম, ফোন দিল, দেখলাম যে আমার ফোনের যে রেকর্ডিং যা হয়েছিল সেটাও ডিলিট করে ফেলছে। তো যেহেতু আমার ফোনের প্রত্যেকটা গ্যালারি, ফাইল ম্যানেজার সবকিছুতেই আমার লক দেওয়া ছিল, যার কারণে সব দেখতেও পারে না, ডিলিটও করতে পারে না। হয়তো ওইরকমের পারলে হয়তো আমার
ওই প্রজেক্টের যে ছবিগুলো ভিডিওগুলো ছিল সেগুলো হয়তো ডিলিট করে ফেলতো। তো সেটা আর পারে নাই, লক দেওয়া ছিল। কয় ওর মতো, সেটা তো আগেই বললাম, ওর মতো ওর যে বুদ্ধি আছে সে, ওর আরো সমান বুদ্ধি আপনার নাই। তো আমি ওই দিন অফিস থেকে বের হয়ে যাই, আর আমার বাড়িতে ফোন দিয়ে যে আমার তো চাকরি মনে হয় থাকবে না, তো এইরকম। তো বললো সমস্যা নেই, চাকরি এক জায়গায় যাইবা আরেক জায়গায় বলবো। তো আমি ওই দিন গেল, তো রাত্রে এখন আবার কই যাম, ও তারপরে আশরাফুল বাইরে মেসেজ দিয়ে বলতে বলল সব তার টিমের সব কয়টা গ্রুপে, আশরাফুল ভাই যে কয়টা টিম চালায় প্রজেক্ট, সব প্রজেক্ট টেকনিশিয়ান যারা টিম টিম লিডার, তাদেরকে মেসেজ দিল, ফোন দিল যে বাবুল হাসান এ এরে কোনো প্রজেক্টে ঢুকতে দিবেন না, এরে কোনো প্রজেক্টে ঢুকতে দেবেন না, এবং যে ঢুকতে দেবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা বললো। তখন আমি তো কি করবো আর, আশরাফুল ভাই সবারই মেসেজটা দিয়ে দিল। আমি যে প্রজেক্টে ছিলাম, আমার ওখানে বেড, কাপড় চোপড় সব গাজীপুরে পারভেজের যে প্রজেক্ট, পারভেজ ভাইয়ের আমি যেখানে, তো বললো। তখন আমি ভাবলাম প্রজেক্টে লিফটের কাজ করি, সে আমরা লিফটের কিন্তু প্রজেক্টের মালিক তো আর আশরাফুল জানা। তো আমি প্রজেক্টে যাব না কই থাকবে সেটা তো আর তাদের কথা না। পরে পারভেজকে ফোন দিই, পারভেজ ফোন ধরে না, হয়তো ট্র্যাকিং বা এইসব বিষয়ে ভয়ে বা কোনো কিছু ধরে না। তো আমি ডাইরেক্ট গাজীপুরেই গেলাম। তারপরে গাড়িতে বসে ভাবলাম যে আসলে আমার সাথে যে এরকমের কাহিনীটা করলো এটা তো সবার জানা দরকার। তারপরে আমি গাড়িতে বসে বসেই একটা মেসেজ লিখি গ্রুপের উদ্দেশ্যে, ওয়ালটন লিফটের। সেই মেসেজটা আমার কাছে এখনো আছে, স্ক্রিনশট। কেউ যদি চায়, স্যাররা যদি তদন্তের স্বার্থে চায়, আমি দিতে পারবো। আর তখন যেটা আমি মেসেজ লিখছিলাম, ও আবার ওই সময় আরেকটা কথা বলছিল যে যে ইয়াসির স্যার যেটা বলছিল ওই সময় মিটিং এর ভিতরে, মিটিং তো না সেটা আর কি, ওটার ভিতরে যেটা বলছিল যে এমন ব্যবস্থা করব বাংলাদেশে কোনো জায়গায় চাকরি করতে পারবো না। একজন সন্ত্রাসীর কথাবার্তা এরকমের হয়, সে আসলে কোনো ওয়ালটনে চাকরির যোগ্যতাই রাখে না, অথচ সে যেখানে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, আর সেখানে তাকে এখনো জেনান স্যার তার পদোন্নতি দিয়ে উচ্চ, মানে যে পর্যায়ে ছিল পিএম থেকে তারে এখন মনে হয় আহ, কোন মেনটেনেন্সের মনে হয় প্রধান বানাইতেছে এরকমের, সঠিক কিনা জানি না। কিন্তু যে পদে ছিল তার চেয়ে উচ্চ পর্যায়ে সে এখন গেছে। এরকম একটা বাজে ব্যবহার, যার যে ব্যবহারের কোনো চাকরি করার মতো যোগ্যতাই নেই, যে কাদের সাথে কি রকমের ব্যবহার করতে হয়। এটা তো তার ফ্যামিলি নিয়ে, যে ফ্যামিলি যার তার সাথে কথা বললে যে এরকম মনে চায়, একটা চাকরি স্থানে কর্মস্থানে তো সে এরকমের ব্যবহার করতে পারে না। কিন্তু তাদের মূলত টার্গেটই ছিল, তারা সবাই ছিল আরএফএল কোম্পানিতে, সেখান থেকে তাদের সবাইকে নিয়ে এসে একটা, মানে পুরা ওয়ালটনের যে পরিবেশ সেটা নষ্ট করে ফেলাইছে এই জেনান বাহিনী। তো তাদের মূল যে টার্গেটটা ছিল, তারা সার্থক, তাদের সেটা পূরণ হয়েছে, যে টার্গেট, যে কোম্পানির দখল করা। এর ভিতরে এখন এক একটা পদ, সিবিও, ডিসিবিও, পি ইনস্টলেশন ম্যানেজার, তারপরে যে যেটা জয়নাল স্যার কাউসার স্যার আছে, তারপরে পিএম, তারপরে সুপারভাইজার টাইপার, এত কিছু তো দরকার নেই। এত কিসের দরকার? এর আগে যখন
তারা ছিল না তখন পুরো পুরো কতগুলো প্রজেক্ট সবগুলো টিম লিডারে কাউসার স্যার একলা আহ, একলা হ্যান্ডেল করছে। হয়তো এক দুইজন সুপারভাইজার ছিল। তো এখন এত পিএম এত কিছুর তো দরকার নেই। একটা সেকশন চালাইতাম, এগুলা দ্বারা অতিরিক্ত টাকা খরচ ছাড়া আর কিছু না কোম্পানির। আর তাদের যে দখল, তাদের যে স্বার্থ হাসিল ছাড়া এগুলো পদের কোনো দরকারই নেই আমি যা মনে করি। তারপরেও কর্তৃপক্ষ যদি, আমার ওয়ালটন কর্তৃপক্ষ যদি মনে করে রাখতে পারে, কিন্তু আমি যা বুঝি আগে কি চলে না, আগের চেয়ে শতগুণে ভালো চলছে শতগুণে। তো শুরুটা যদি খারাপ হইতো তো কোম্পানি তো আর এত দূর আগাই আসতে পারতো না। তো শুরুটা যে ভালো ছিল তার ফলই এখন কোম্পানি ভোগ করতে আছে, যে কোম্পানি ভালো চলতেছে। কিন্তু কোম্পানি উপর ভালো চললেও এই কোম্পানি কতদিন ভালো চলবে না না চলবে সেটা আল্লাহই জানে। কারণ তাদের মতো এই রকমের কর্তৃপক্ষ থাকলে সেকশনে, যারা চালায় পরিচালনাকারী, এরকমের থাকলে কোম্পানি সেকশনের উপরে দেখা যাবে যে হ্যাঁ অনেকগুলো প্রজেক্ট চলতেছে, ভালোই কোম্পানির মালামাল লাভ হইতেছে, কিন্তু ম্যাক্সিমাম যে লাভ তাদের হইতেছে। এটার কারণ আমি একটা প্রজেক্ট থার্ড পার্টি কাজ করছে সেটা ভিজিট করলাম, আর আমাকে সেখান থেকে আমাকে বাহবা না দিয়া থার্ড পার্টির পক্ষে তারা আহ, আহ, সাফাই গাইতেছে। তো এটা দ্বারা প্রমাণ হয় যে থার্ড পার্টি দিয়ে তাদের অনেক লাভ হয়। কারণ এটা বোঝার জন্য তো আর অত বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। এটা বোঝার জন্য আপনার সাধারণ জ্ঞানই, কমন সেন্সই যথেষ্ট, যে থার্ড পার্টিকে সাপোর্ট না দিয়ে আহ, আমারকে সাপোর্ট না দিয়ে থার্ড পার্টি সাপোর্ট কেন টানতেছে। তো তারা থার্ড পার্টি সাপোর্ট টানার কারণ বা উদ্দেশ্যই হলো যে থার্ড পার্টি দ্বারা তাদের লাভ হয়। যেমন একটা প্রজেক্টে, 10 তলা একটা প্রজেক্ট কোম্পানির কাছ থেকে নেওয়া হলো যে খরচ বাবদ, যে 14-15 হাজার টাকা করে পার প্রজেক্ট নেওয়া হইলো। থার্ড পার্টিকে দেওয়া হইলো যে 11-12, যে কমে, যত কমে যে কাজ করবে তারে অত কমে দিল। মাঝখান থেকে তার পার ফ্লোরে 2-3 হাজার টাকা করে লাভ থাকলো। তো এটা তো আমাদের প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে থার্ড পার্টি, এখন যে টিম লিডার যে যতগুলো প্রজেক্টে কাজ না করে, থার্ড পার্টি দ্বারা তার চেয়ে বেশি কাজ করে না। তো এরকমের যদি অনেকগুলো কাজ চলে বা 10টা কাজ চলে, তাহলে তো তাদের মাসে একটা ভালো একটা টাকা বা আহ, তাদের এক্সট্রা পাবে। সেটা কোম্পানিও জানে না, আর কেউ জানে না, তাদের ভিতরেই থাকে। যেহেতু পিএম তাদের, সুপারভাইজার তাদের, আশরাফুলের মতো চামচা থাকলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, এই এরকমের। তো পিএম তাদের, সিবিও তাদের, ডিসিবিও। এর ভিতরে জাহিদ স্যার ছিল। জাহিদ স্যারকে একদিন আমি একটা প্রশ্ন করেছিলাম, স্যার চাকরি কি আপনি ছাড়ছেন নাকি আপনাকে মানে চাকরি করা সম্ভব হয়নি? স্যারে বলল যে স্যার আহ, স্যার বলল যে ভাই একটা কঠিন প্রশ্ন করছেন। তো ওই কথা দ্বারা আমি বুঝতে পারলাম যে আসলে যে একজন এত উচ্চ পর্যায়ে চাকরি করা অবস্থায় তো আর সহজে চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই। আর তার যে উত্তর, সেটা দ্বারা প্রমাণ করে যে আসলে পরিবেশটা সেই নাই। তারপরে কাউসার স্যার, সে একটা ভালো মানুষ। তাকে কি করা হলো, এমন মানে অসহযোগিতা করা হইলো, মানুষ সহযোগিতায় একজনে তো আর সে তাল গাছে উঠতে পারবে না, বা একটা সব কাজ একা করতে পারবে না, যেহেতু এত বড় একটা সেকশন। তো তাকে প্রচুর পরিমাণে অসহযোগিতা করার কারণে তার মাথায় বিভিন্ন ধরনের প্রেশার দিয়া অসহযোগিতা করে তাকে আজ ডিমিশন দিয়ে দেওয়া হইলো। তো সেও কি প্রথমে সেকশন চালায় নাই? তার কি যোগ্যতা নাই? তাদের জিনানের চেয়ে হাজার গুণে যোগ্যতা আছে জাহিদ স্যারের, কাউসার স্যারের। তো তাকে দেওয়া হইলো ডিমোশন। তারপরে সেকশনটা শুরু হয়েছে মূলত এই লিফট সেকশন, যদি ওয়ালটনের লিফট সেকশনটা শুরু হয়, আহ, শুরুই করছে আমাদের সবুজ আলম স্যার। আমি আমার সাথে কোনোদিন কথা হয় নাই, তাকে আমি সরাসরি কোনোদিন দেখিও না, কিন্তু সবার যারা সিনিয়র আছে তাদের মুখে লিফট সেকশনের কথা বললে তার কথা আসবেই। সে একজন অভিজ্ঞ লোক। সে যে এই লিফট সেকশনটা তার হাত ধরেই চালু হয়। তাকেও আজ
চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা যে কোনো কারণে সে নাই। আর সে জাহিদ স্যারও কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছে। তারপরে কাউসার স্যারের যে অবস্থা, তাকে প্রেশার দেওয়া হয়েছে যে কোনো সময় সেও হয়তো চাকরি ছাড়িয়ে দিতে পারে, কারণ এত অসহযোগিতা এত মানসিক প্রেশার তো আর নেওয়া সম্ভব। তো এরকমের তারা করতেছে। আমার কথা হলো, যাদের থার্ড পার্টির প্রতি এত প্রেম, তারা যে আহ, আর কোম্পানি স্টাফের প্রতি কোনো সহযোগিতা বলতে নাই। অত তাদের ফুড বিল, তাদের বিভিন্ন ধরনের আচার আচরণ মাইরিয়ে ফেলাইবে এই সেই এই রকমের একটা সেকশন চালানো পরিচালনাকারী, তারা সেকশনের জন্য কতটুকু ভালো, সেটা আমি আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম। আমি চাই এই সেকশন আগে যেভাবে ছিল সেই রকমেরই হোক। তারপরে এই ঘটনার পরে যখন ফ্যাক্টরিতে পরের দিন, এটা 4 তারিখের ঘটনা, আমি অন্যদিকে চলে গেছিলাম। যখন আমাকে ইয়াসির স্যার এরকমের, জয়নাল স্যার, আশরাফ ভাই যখন রাত্রে এরকমের করার পর যখন মেসেজ দিই, তখন মেসেজের কাউন্টার মেসেজ হিসেবে জেনান স্যার একটা মেসেজ দেয় যে আগামীকালকে, অর্থাৎ আগামীকালকে 5 তারিখ, 4 তারিখ, আহ, 4 তারিখের 5 তারিখে জেনান স্যার আমাকে ডাকে, সেখানে উপস্থিত ছিল জাহিদ স্যার ছিল, জেনান স্যার ছিল ওই দিন, জয়নাল স্যার, মানে ওই দিন যারা রাত্রে ছিলাম, পরের দিন জেনান স্যার আর জাহিদ স্যার ছিল। তখন আমার ভিডিওটা বারবার দেখে, কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে না। সেই রকমের যদি অভিযোগ আনতেই পারতো বা আমি যদি কোনো খারাপ ব্যবহার করতাম, তাহলে আমাকে ওই দিন চাকরি, ওই দিনই আমার শেষ দিন ছিল, বা বিভিন্ন ধরনের আমাকে যা করার, কারণ তাদের স্বার্থে আমি আঘাত দিছি। তো ওই দিন আর কিছু করতাম, ভিডিওটা দেখে কিন্তু আমার কোনো দোষ পায় না, যার কারণে পরবর্তীতে ইয়েসির স্যার আমার কাছে মাপ চায়, ভাই ভুল হয়ে গেছে। আমি আর কোনো কিছু বলি নাই। স্যার পরে ওই দিন ওই রকমের গেছে, আর আমাকে পাঠানো হলো ফ্যাক্টরির ভিতরে। আমাদের যারা ফ্যাক্টরি, আমরা যারা টেকনিশিয়ান, আমাদের তো স্যালারি আহামরি না। আমাদেরকে ফ্যাক্টরিতে পাঠাইলে ফ্যাক্টরিতে ফুড বিল নেই, নিজের খরচে থাকা লাগে, বাসা ভাড়া সবকিছু। তো আমাকে দেওয়া হলো একটা বন্দি স্থানে। আর তার কিছুদিন পরে ইয়াসিরে দেওয়া হলো উচ্চ, উচ্চ পদে পদোন্নতি করা হয়। এই হলো যে জেনান স্যারের বিচার। এই তারা যেভাবে সেকশনটা চালাইতেছে, এরকমের চললে কোম্পানির হয়তো কোনোভাবে উপর থেকে ফিডব্যাক থাকলেও ভিতরে সদরঘাট হয়ে যাইতেছে। আমি কোম্পানির যে স্যাররা আছে তাদেরকে বলবো, এইসব বিষয়ে আপনারা একটু খোঁজ খবর নেন, এই সেকশনটা আসলে কি অবস্থায় চলতেছে, কেন। যদি কেউ চায়, আমার এই বিষয় নিয়ে আমার কাছে এখনো ছবি আছে, কেউ যদি চায় আমি সেগুলো দিতে পারবো। তারপরে পরে যেটা হইলো, ওই দিনের মতো গেল, আমাকে ফ্যাক্টরিতে দিয়ে দেওয়া হলো। ফ্যাক্টরিতে যাওয়ার পরে এক স্যার, ফেব্রিকেশনের এক স্যার আমাকে ডাকলো। সবাই যাই যে দেখে কি হয়েছিল ভাই, কি হয়েছে, কারণ সবাই জানে যে জেনান স্যারের যে এই বাহিনী, তারা কি কি বাহিনী, আর আহ, ভালো মন্দ সবাই এক কথায় জানে। তাদের যে সব, তাদের ক্ষমতায় নেয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান, তারা সাকসেসফুল আমি বলবো। এখনো যেহেতু তারা সেই প্ল্যান অনুযায়ী চলতেছে, তারা সাকসেসফুল। তো এক স্যার আমাকে বললো যে আমি একটা লিফট চালানোর জন্য এমইএস এর ভিতরে একটা লোক দিছিলাম। ইয়াসির স্যার যতদিনই যায় ওই ছেলের সাথে খুবই খারাপ ব্যবহার করে, খুব, মানে যতদিন গেছে অতদিনই চিল্লা মানে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আমার সাথে ওই ঘটনার পরে একটু কমছে, সেটা আর কি, বললো যে ভাই আপনার এই ঘটনার পর ইয়াসির এর চিল্লি একটু কমছে। তো এই হলো যে আমার সাথে একার সাথে খারাপ ব্যবহার করে সেটা না, সবার সাথেই খারাপ ব্যবহার করতো। তো এরকমের। তো ওইখান থেকে ফ্যাক্টরির ভিতরে কাজ করার পরে অনেকদিন কাজ করছি, ওখানে আবার আশরাফুলের এক বাইক নিয়েছিল, কি যেন নামটা খেয়াল নাই, আক্তার ভাই, আশরাফুল আশরাফুল ভাইয়ের বাইক নেওয়া যেহেতু, সেও আমাকে বিভিন্ন ধরনের
মানসিক ওইটার ফ্যাক্টরির ভিতরে সে তখন কাজ করতেছিল 6 নম্বর না 7 নম্বর বিল্ডিং এ সেও বিভিন্ন ধরনের প্রেশার অসহযোগিতা সেটা করছে মানে যা পারছে মামার পক্ষ থেকে সেটা করছে পরবর্তীতে আমি যখন বলি যে আমাকে আমার সাথে কি কি ব্যবহার করছে আক্তার ভাই সেটা যদি জানতে চান তুহিন আর ও চাকরি ছেড়ে দিয়েছে আরেকজন আছে আমার সঠিক আর নাম খেয়াল নেই আরেকজন আছে তার সাথে জিজ্ঞেস করলে বা আক্তারের কি ব্যবহার সেটা ফেব্রিকেশনে কিছু কিছু ছেলে পেলে আছে যারা এখন ফেব্রিকেশনে আছে ওদের কাছে জিজ্ঞেস করলেও জানা যাইবে যে আক্তারও বা কেমন কতটুকু ভালো তো আর কি বেশি কিছু না বলি তো ওখান থেকে ওইখান থেকে ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে তখন আমার ওয়াইফ আবার অসুস্থ ছিল আমি বিভিন্নভাবে রিকোয়েস্ট করতে থাকি যে আমাকে পটুয়াখালী তখন আবার আবার কাজ শুরু হয়েছিল যে আমাকে দেওয়া যায় কিনা ওখানে গেলে তো আমি হয়তো শুক্রবারে বাড়িতে যাই আমার বা তখন আমি ছোট সন্তান তখনো দুনিয়ায় আল্লাহ পাঠায় নাই ওই সময় আর কি বিভিন্নভাবে বলি কিন্তু জয়নাল স্যার বলে যে না এটা কাউসার স্যারের আপনি কাউসার স্যারের দায়িত্বে কাউসার স্যার ছাড়তেছে না কাউসার স্যারের বলি যে ভাই ওর প্রজেক্ট হইলে যে জয়নাল স্যারের তো জয়নাল স্যার যদি না নেয় তাহলে আমি তো আর দিতে পারি না আর তাছাড়া সে একজন লোক দিলে আমি এবার আপনাকে দিতে পারি তো এইভাবে অনেক 2-3 মাস যাওয়ার পরে তখন লাস্ট টাইম আমাকে পাঠায় লাস্টে আমাকে পটুয়াখালী পাঠায় ওখানে কাজ করি আমি এই সব যত কাহিনী আছে সবগুলোই ভুলে গেছিলাম কিন্তু তো ওইখানে যাওয়ার পর যখন আবার কাজ করি তখন আবার ফ্যাক্টরির ভিতরেই হয়তো কে জানি না আমি সত্যি কথা আমি জানি না কে এই বিষয় নিয়ে আবার কথা বলছে তাদের নামে আবার কমপ্লেন দিয়েছে ফ্যাক্টরির ভিতর থেকে জেনান স্যারদের নামে এই যে বাহিনীর নামে কমপ্লেন দেওয়ার পর আমাকে জেনান স্যার একদিন ফোন দিয়েছে ফোন দিয়ে আমি তখন হসপিটাল বিল্ডিং এর মেশিন রুমে কাজ করতেছিলাম ফোন দিল ফোন দিয়ে বলতেছে আপনি কতদিন আমি বললাম যে 5-6 মাস এরকমের হয়েছে আইসি তো বলল যে আপনি তো অনেকদিনও এখানে থাকলেন আমরা চাচ্ছি যে অন্য লোক পাঠান আমি বুঝছি আমি তো জানি যে ফ্যাক্টরির মধ্যে কমপ্লেন দিছে এটার হয়তো তারা বুঝতেছে যে আমি আসলে সত্যি কথা বলতে আমি তাদের বিরুদ্ধে কোনো এই মানে সবকিছু ভুলে গেছি আবার সুন্দরভাবে চাকরি করতেছি তখন আমি ফ্যামিলিও নিয়ে গেছিলাম ফ্যামিলি নিছি মাত্র 20 দিন এসে এখন তাদের সাথে ঝামেলা করলে আবার এখান থেকে নিয়ে যাই তো এই নিয়ে চলতেছে ঝামেলা পরে বললো যে ভাই একটা ইমার্জেন্সি জয়নাল স্যার আবার বলতেছে একটা ইমার্জেন্সি প্রজেক্ট আছে কোথায় ঢাকার ভিতরে আহ, ঢাকা হ্যাঁ ঢাকার ভিতরে মোহাম্মদপুর ইমার্জেন্সি প্রজেক্ট ওইটা আপনার কাজ করানো তো গেলাম তা আমি তো আসতে চাই না যে আমাকে নিয়ে এসে ওখানে আবার পাঠাইবে কেন আহ, অন্য আর একটা টিম তো আমি থাকলে সমস্যা কি মূলত আমাকে একটা প্রেশার দেওয়ার প্রেশারের উপরে রাখা তাদের উদ্দেশ্য ছিল এমনি তো আহ, আমাকে ওখান থেকে নিয়ে আসা আর এখানে আরেকটা লোক পাঠানো এটা তো কোনো দরকার নেই কোম্পানির খরচ কিন্তু আমাকে প্রেশার দেওয়ার জন্য এই কাজটা তারা করছে তো নিয়ে আসলো আমি ফ্যামিলি নিলাম মাত্র 20 দিন প্রায় 15-20 হাজার টাকা আমি একটা সাইকেলও কিনছিলাম সেটা যাই হোক 15-20 হাজার টাকা খরচ হইলো একটা সংসার আবার ঠিক মতন ওখানে ওখান তো আর কিছু ছিল না সবকিছু কেনা গ্যাসের চুলা গ্যাস সাইকেল বা বাজার অনেক কিছু বাজার এক্সট্রা করিয়ে রাখা তো আমাকে প্রেশার দিয়ে নিয়ে আসলো তখন ওইখানে আরেকজনকে পাঠাই দিল তো ওখানে কি কি হয়েছে না না হয়েছে সেটা ওখানে যারা কাজ করছে তারা জানে কমিশনিং এর মাহফুজ ভাই ছিল তারপরে আহ, এখন সার্ভিসিং মেনটেনেন্সে আফটার সেলসে গেছে মাহফুজ ছোট মাহফুজ ও আছে তারপর আর একজন আফটার সেলসে ছিল সে জানে ওখানে যারা কাজ করছে তো এই হলে আমার উপরে বিভিন্ন ধরনের প্রেশার আমি তখন মেসেজ দিছিলাম এই প্রেশার তা ওইখান থেকে যাওয়ার পর এই অনেক মেসেজ দেওয়ার পর তখন আবার আমাকে কর্পোরেটে ডাকে যে
কর্পোরেটে যাইতে হবে, মেজো স্যারের পিএস আপনার সাথে কথা বল। মেজো স্যারের পিএস আমি তো শুনে, হ্যাঁ, আমি তাহলে এবার সবকিছু বললে তো আমার হয়তো একটা সঠিক বিচার আমি পাবো, সঠিক। কিন্তু না, সেখানে যাই দেখি জেনান স্যারের পিএস, তার ব্যবহার এমন যে আপনি কোন বাড়ি কই এই সেই, আপনি কি নেতা নাকি, আপনার মামা আছে নাকি কোনো নেতা, মামা বা আত্মীয় স্বজন কেউ নেতা আছে নাকি, এই ধরনের প্রশ্ন। এই পরে আমি তো কই না, আমার কেউ নেতা নেই, আমি আমার কয় আপনার তো অনেক সাহস এই সেই, বিভিন্ন ধরনের ফালতু যত কথা আছে সেগুলো আর কি। তো আমি তো আর চিনতে পারি না, আমি আবার লিখিত নিল আপনার সাথে কি কি হয়েছে না না হয়েছে, লিখিত নিল, আমি একটা লিখিতও দিলাম। এটা আবার আমি যাবতীয় যা কিছু হয়েছে আমি এবার বিভিন্ন স্যারদের সাথে শেয়ার করি, বা আমার আমার দ্বারা আছে এখনো, যে কি কি লিখিত নেওয়া হয়েছে। জাহিদ স্যার পাঠাইছিলাম, স্যার এই লিখিত নিয়েছে। কয় এই কেডা, আমাকে জিজ্ঞেস করলো যে তার চেহারা কেমন কি, কয় আমার তো বলা হলো যে মেজো স্যারের পিএস, জাহিদ স্যারও জানে মেজো স্যারের পিএস, কিন্তু না, সে দেখলো যে জেনান স্যারের পিএস, তো সে তো তার পক্ষেই কথা বলবে এই। পরে মানে তাদের সবকিছু গুছানো, আমার লিখিত নিল, লিখিত এমন ভাবে দিলাম যে তাদের, ও লিখিত দিয়ে আর মনে হয় কোনো কাজ করে না, কারণ লিখিত, আমার লিখিত আমি আমার মতো নিতেছি, আমার সাথে যাবতীয় যা যা কিছু হয়েছে ওটার উৎস, যে আমাদের মালিক পক্ষ মেজো স্যার বা এইসব পর্যায়ে ওর লিখিত যায় না, আমি 100% শিওর। কিন্তু তারা যে আমার সাথে এই রকমের করলো, একজন টেকনিশিয়ান হলো যে ইয়া একটা লিপ সেকশনের সর্বনিম্ন পদের, আর আমরাই এই পুরো লিফট সেকশনটা চালাই রেখে, আমাদের দ্বারাই লিফট সেকশন এত দূর, আমাদেরকে সহ্য করতে পারে না এরকমের একটা কর্তৃপক্ষ বা পরিচালনাকারী, তারা এখন লিফটের সেকশনটা পরিচালনা করতেছে। তো তাদের দ্বারা লিফট সেকশনের কতটুকু উন্নত হইবে বা হইতেছে, সেটার প্রশ্ন আমি আমার মালিক পক্ষের কাছেই দিলাম। তারা যেন এই সঠিক বিচারটা করে, এবং আমি লাস্ট টাইম যখন এই, যেদিন এই কাহিনী যে মিজো স্যারের পিএস আমাকে ডাকে বা কথা বলবে কর্পোরেট অফিস, এই দিন আমি পটুয়াখালী থেকে ঢাকায় যাই, আমাকে জোর করে নিয়ে আসছে। ঢাকায় যাওয়ার পরে আমি অফিসে যাওয়ার জন্য, অফিসের বিচে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, যেহেতু আমি কয়েকদিন ছুটি কাটাই আসছিলাম, প্রায় 6-7 দিন ফ্যামিলি বাড়িতে রাইখে ঠেকে। তো আমার কার্ড ইনএক্টিভ হয়ে যায়, আমি আর ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারি না। তখন আমাকে ফ্যাক্টরিতে ঢোকানোর জন্য ওই দিন আবার ভিজিট ছিল বাহিরের, আহ, ইয়ে, বাহিরের কিছু স্যাররা আসছিল আমাকে, আমি আর ঢুকতে পারি নাই ভিতরে। আমার ইচ্ছা ছিল যে ওই দিন আমি লিগ্যালে বা কোনো একটা কিছু করার জন্য, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় না। আমি আমার এইচআর, বর্তমানে যে এইচআর, আহ এইচআর শাহ আলম স্যার নাকি, শহীদুল শহীদুল স্যার, তার দ্বারা, তাকে আমি ফোন দিই যে স্যার আমি তো এরকমের, আপনি যদি অ্যাপ্রুভ দেন তাহলে আমাকে এইখান থেকে এই স্যার অ্যাপ্রুভ করবে, ঢুকতে দেবে বিচ্ছে, আমার একটু কাজ আছে। কিন্তু শহীদুল স্যার সে আমাকে ঢুকতে দিল না, সেও জেনান স্যারের পক্ষ নিয়ে কথা বলল, তার সাথে আবার কনফারেন্সে আইলো জয়নাল স্যার, সে বলতে লাগলো যে না, আপনাকে ওর ভিতরে ঢোকাই দেয়াই যাবে না, আপনি এখানে আসেন। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমাকে দিল না। জাহিদ স্যারও চেষ্টা করছিল, জাহিদ স্যারের সাথে আমি একটু কথা বলবো এই জন্য, যেহেতু সে ডিসিবিও, তার সাথে আমি কথা বলতে পারি না, সে সিবিও বলছে যাইতে, যাইতে পারবো, জাহিদ স্যার ডিসিবিও, সে যদি বলে যে কথা বলবো, তার সাথে আমি কথা বলবো না। আমি আগ্রহ করছিলাম স্যারের সাথে কথা বলার, যে কি কিছু একটা তার সাথে একটু কথা বলবো, স্যার এরকম ডাকতেছে তো আমাকে আবার, মানে জানানোর জন্য। আর পরবর্তীতে আমি যদি ওরকম সুযোগ পাই তাহলে লিগেলে, যে হ্যাঁ আমি তো আর চিনি না কিছু, যাওয়ার জন্য। কিন্তু শহীদুল স্যারও আমাকে ওই দিন ঢুকতে দেয় না। সেও তাদের কনফারেন্সে নিয়ে, জয়নাল স্যারের কনফারেন্সে নিয়ে সে আমাকে আহ, বিভিন্ন ধরনের, আপনি এত বেশি বোঝেন কেন, আপনার আইতে বলছে সিবিও, আপনি আন না কেন, মানে জয়নাল স্যার এরা যে যা বুঝাইছে সে সেটাই বলছে, আর কি কাহিনী সেটা তো আর সে অত মনে হয় জানেও না, যার কারণে আমাকে বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে নিয়ে এনেছে। আর
অফিসে নিয়ে কর্পোরেটে নিয়ে গেছে আর আমাকে ঢুকতে দেয়নি। এই হইলো তাদের কাহিনী। তো আমি জাহিদ স্যারের পরে বললাম যে স্যার আমার তো এরকম ঢুকতে পারিনি। স্যারে ওই দিন ব্যস্ত ছিল, বাহিরের ভিজিটর এসেছিল। সে এই স্যারের কথা বলছিল ফ্যাক্টরির ভিতরে, সেও পারে নাই। যার কারণে আর ওই দিন ঢুকতে পারলাম না, কথা বলতে পরে বললো যে থাক ভাই, আপনাকে যে সিবিও স্যার যাইতে বলছে, আপনি সিবিও স্যারের সাথে কথা বলুন। ওকে, গেলাম। সিবিও স্যার তো না, সিবিও স্যারের সে বললো যে আপনি মেজর স্যারের পিএস কথা বলবে, আপনি যান। তো যাই দেখি যে জেনান স্যারের পিএস। সে আমাকে তো বললামই যে কি রকমের কি প্রশ্ন। সে আর একজন তাদের পক্ষ নিয়ে কথা বলার, যেমনি কথা বলা দরকার সেমনি কথা বল, এই এরকম কথা বললো। বলার পর এখন ওই দিন ওই রকমের গেল। পরবর্তীতে তো আমি ওই ঢাকার মোহাম্মদপুর প্রজেক্টে বসিলা কাজ করি। কাজ করার পর আমি আবার বিদেশ অনেক আগে যাইতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর ইচ্ছে ছিল না, যেহেতু পটুয়াখালী গেছি, যে এখানে ফ্যামিলি নিয়ে আসি, ফাও বিদেশে আর যাবো না। কিন্তু তাদের যে কাহিনী, এটা দেখার পর আর আমার চাকরি করার মতো ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে চাকরি ছাড়িয়ে দিই। ওইখানে যে কয়দিন পারছি চাকরি করছি, আর ওইখান থেকে সব বিদেশের কার্যক্রম চালাই গেছি। পরবর্তীতে আমি আহ কত তারিখ, ডিসেম্বরের 4 তারিখে আমি রিজাইন দিয়ে দিছি। ডিসেম্বরের 4 তারিখ। টোটাল আমি 2 বছর 4 মাস 24 দিন, 24 দিন আমি ওয়ালটনে ছিলাম। তো আমার এখনো প্রায় ডিসেম্বরের আহ 23 সালে আমি ডিসেম্বরে চাকরি ছাড়ছি, এখন 25 সাল। আমার আমার ফুড বিল গুলো, তারপরে আমার কিছু বিল, মানে এখনো আমার কোনো বিল দেওয়া হয় নাই। সব বিল আটকাই রাখছে। আর আমাকে যত ধরনের অসহযোগিতা করা যায়, প্রত্যেকটা পরিমাণে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্তরে আমাকে অসহযোগিতা করতে আছে। এটা করতেছে জয়নাল স্যার, রফিক স্যার। তাদের জয়নাল স্যার যদি বলি, স্যার আমার মূলত আমি টাকাগুলো পর্তুগালি থাকা অবস্থায় টুলস কেনা বা মালামাল আনলোড। এখন আমাকে তারা যদি বলে ভাই আজকে একটা মালামাল যাইবে, আপনি এটা আনলোড করান, তো আনলোড করাইলাম। একটা লোক, আমি ওখানে যেহেতু আছি, লোক দিয়ে আনলোড করাই দিলাম। টাকাটা তারা দেবে, এখন টাকা পাঠাইবে কারে? আমার দ্বারে পাঠাইছে। এখন আমি টাকাটা তুললা তাদের হাতে দিলাম। তারা সবই জানেন যে কয় টাকা আনলোড, তাদের সাথে কল করাই দেওয়া, কথা বলাই দেওয়া, তারা সবই জানে। মাঝখান থেকে জাস্ট আমি টাকাটা তুললে তাদের হাতে দিলাম। এখন সম্পূর্ণ টাকার হিসাব আমার উপরে দেয়া আছে। খালি 4-5 5-6 হাজার টাকা মনে হয় টুলস কিনছিলাম, ওইটা তো আমি নিজে কিনছি, ওইটার বিল আমার কাছে আছে, কিন্তু হার্ড কপি আমি দিতে পারিনি। এখন হার্ড কপি দিতে পারিনি দেখে তারা আমার ওই সম্পূর্ণ বিল, প্রায় 43-44 হাজার টাকার বিল আটকাই রাখছে। এটা তো হইতে পারে না, 5-6 হাজার টাকার বিল। আর জাস্ট মালামাল যারা আনলোড করছে তাদের, মালামাল আনলোড করছে তাদের কে টাকা জাস্ট এক, তারা তো ওইখানে নাই, আমি টাকাটা জাস্ট তুলে দিছি। তাদের সাথে সব ধরনের কথা হয়েছে। এখানে কিসের বিল দিব আমি এটা বুঝতেছি না। তারপরে আমি বাধ্য হয়ে বিল লিখে দিছি যে এই তারিখে এই কয় টাকা পাঠাইছে, এই সম্পূর্ণ এই লেখা, এই সব আমি দিছি। তারপরে আমাকে এখনো বলতেছে বিল দেন, বিল দেন। আমার মাথায় কিছু ধরে না যে কিসের বিল, মানে অসহযোগিতা যত প্রকার আছে সবকিছু আমাকে এখনো করতে। যার কারণে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটা বললাম। এখন আপনাদের আহ, কাছে বিচার দিলাম যে আসলে দোষটা কার ছিল, আর কেন আমার সাথে এখনো এরকমের করা হইতেছে। আমি আশা করি এই ভিডিও আমার আহ, কর্তৃপক্ষ, ওয়ালটনের কর্তৃপক্ষ, মেজো স্যার বা ওয়ালটনের মালিক পক্ষের কাছে যাবে, এবং সবাই এই ভিডিওটা দেখার পরে কি পদক্ষেপ নেওয়া দরকার কাদের বিরুদ্ধে, আর আমার কাছে যে যাবতীয় যা ওই প্রজেক্ট সম্পর্কে যা ভিডিও, ফটো যা আছে, বা আমাকে কেন মারতে চাইছে, এইসব বিষয়ে যদি কোনো প্রমাণ চায় বা কেউ যোগাযোগ করতে চায়, আমি যোগাযোগ করতে প্রস্তুত আছি। যে কোনো মুহূর্তে আমাকে
বললে আমি সকল প্রমাণ আমি দিতে চাই। আমি চাই যে এই পরিচালনা যারা করে এরা সবাই মানে এই কোম্পানিতে না থাকুক। সঠিক বিচারক, বিচারের মাধ্যমে যদি তারা চাকরি করার অ রাখে, চাকরি করার যোগ্যতা রাখে তাহলে চাকরি করবে, না হলে তাদেরকে আ চাকরি থেকে বরখাস্ত করা হোক। আমি ওয়ালটনের মালিক পক্ষের কাছে এতটুকু দাবি জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।